এই মুহূর্তে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী রাস্তায় রয়েছেন তাকে এক নজর দেখার জন্য, অভিবাদন জানানোর জন্য। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। হয়তো আমরা ধারণা করেছিলাম যে আজকে যেহেতু শুক্রবার, খুব অল্প সময়ের মধ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে তিনি যেতে পারবেন, কিন্তু সেটি আমার মনে হয় হচ্ছে না। কারণ হচ্ছে রাস্তায় চারপাশে যেভাবে নেতাকর্মী জড়ো হয়েছেন, তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করে গাড়িবহরটি নিয়ে যাওয়া আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। আমরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের দেখতে পাচ্ছি, সিনিয়র নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, তারা কোনো একটা বিষয়ে কথা বলছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়িবহরটি আবারও রওনা হবে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। আমরা যেটি বলছিলাম যে 2009 সালে যখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, তারপর থেকেই কিন্তু তিনি দল গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে তৃণমূলে তিনি যেভাবে কাজ করেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং তখন কিন্তু বিএনপির তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সব জায়গায় কিন্তু তিনি একজন নেতাতে পরিণত হন। সব জায়গায় কিন্তু তার একটা প্রভাব বিস্তার লাভ করে। 2018 সালে বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করেন, তারপর থেকে কিন্তু তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির দায়িত্বভার গ্রহণ করেন এবং তখন থেকে কিন্তু তিনি দলটি পরিচালনা করছেন। যেহেতু তিনি দীর্ঘ 17 বছর, প্রায় 1.5 যুগ দেশের বাইরে ছিলেন, স্বাভাবিকভাবেই তখন আসলে সাধারণ মানুষ, বিএনপির যারা নেতাকর্মী ছিলেন, তখনকার সরকারের দ্বারা কিন্তু নানা রকমের নির্যাতনের শিকার কিন্তু হয়েছেন, জেল জুলুম। এবং এই কারণেই কিন্তু একটা সময় আসলে অনেকেই ধারণা করছিলেন যে বিএনপির আসলে মেরুদণ্ড ভেঙে গেছে, বা বিশেষ করে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে এক ধরনের উৎসাহহীন ভাব আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারপর থেকে যখন তিনি দায়িত্বভার গ্রহণ করেন, বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর তিনি কিন্তু বিদেশে থেকেও অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু দলকে উজ্জীবিত করার চেষ্টা করেন এবং দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়িবহরটি আসলে সেখানে দাঁড়িয়ে আছে। আসলে সেখানে এত মানুষ যে তাদেরকে কন্ট্রোল করা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে যাচ্ছে। 2009 সালে তিনি যখন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, তখন তিনি বিদেশে ছিলেন। সেই সময়কার সরকারের আমলে কিন্তু 2023 সালে আওয়ামী লীগ সরকার নামে তাকে কিন্তু 9 বছরের সাজা দেয়। সেই সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে কিন্তু সাজা দেওয়া হয়। পরবর্তীতে 2025 সালের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালত থেকে খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অন্যান্যরা কিন্তু খালাস পান এবং এটি কিন্তু রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে দেখা হয়। 2025 সালের শেষের দিকে রাজনৈতিক পরিস্থিতি এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিকে কেন্দ্র করে তার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং এই বিষয়ে কিন্তু আলোচনা চলছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে তিনি ডিসেম্বরে ফিরবেন। অবশেষে তিনি 25 ডিসেম্বর ফেরার দিন নির্ধারণ করেন এবং সেদিনই কিন্তু তিনি দেশের মাটিতে পা রাখেন। দেশের মাটিতে পা রেখে কিন্তু তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারণ দীর্ঘ 17 বছর পর তিনি দেশে আসেন। তিনি যেমন আবেগ আপ্লুত ছিলেন, সেই সাথে বিএনপির যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু আবেগ আপ্লুত ছিলেন। যেখানে তারকে সংবর্ধনা জানানোর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু 3 দিন আগে থেকেই নেতাকর্মীরা সারা দেশ থেকে আসছিলেন এবং অনেকেই সেখানে কয়েকদিন আগে এসে উপস্থিত হয়েছেন তাকে কাছ থেকে দেখার জন্য, সামনে থাকার জন্য। এবং আমরা দেখেছি গতকাল যখন তিনি আসেন, সকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রেন যোগে কিন্তু মানুষ ঢাকামুখী হয়েছেন এবং সকালের মধ্যেই কিন্তু লাখ লাখ মানুষ রাস্তায় জড়ো হয়েছে, তাকে সংবর্ধনা স্থলে জড়ো হয়েছে। দীর্ঘদিন পর আসার কারণে যে জনগণের মধ্যে যে এক ধরনের আবেগ উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। আজকে সকালেই তার বাসার সামনে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন। দুপুরে জুমার নামাজের পর তার যাওয়ার কথা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তিনি যখন বের হন তখন কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকাই আমরা দেখেছি। যে গতিতে বাসটি এগিয়ে যাচ্ছিল, গাড়িবহর এগিয়ে যাচ্ছিল, মনে করা হচ্ছিল যে খুবই অল্প সময়ের মধ্যে তিনি হয়তো শহীদ জিয়াউর রহমানের মাজারে পৌঁছাতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে বিপুল সংখ্যক নেতাকর্মী
জড়ো হয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। বাসটি এবং গাড়িবহরটি এই মুহূর্তে আসলে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পতাকা নেড়ে, এবং অনেকেই ব্যানার ফেস্টুন নিয়ে এসছেন, অনেকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। ভেতর থেকে তারেক রহমানও কিন্তু হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা তৎপর দেখতে পাচ্ছি যে এখান থেকে কিভাবে গাড়িটিকে বের করে যে গন্তব্যস্থল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার, প্রথমে সেখানে যাবেন, তারপরে সেখান থেকে সাভারে যাবেন জাতীয় স্মৃতিসৌধে, সেখানে তিনি সম্মান জানাবেন শহীদদের প্রতি। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য। এই মুহূর্তে গাড়িবহরটি দাঁড়িয়ে আছে, আর এটা চলতে থাকলে আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবে হয়তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। আমরা 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়িটি সেখানেই আছে, আর হয়তো অল্প সময়ের মধ্যে সেটি চলা শুরু করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন। আমরা সেখানে র্যাবের সদস্য দেখতে পাচ্ছি, বিজিবি দেখতে পাচ্ছি, পুলিশ দেখতে পাচ্ছি, সেই সাথে সেনাবাহিনীর সদস্যরা এবং তাদের বিএনপির যে নিজস্ব বাহিনী রয়েছে সিএসএফ, তারাও কিন্তু সেখানে রয়েছেন। তারা আসলে হিমশিম খাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বের হবেন। আমরা এই ফাঁকে তার যে রাজনৈতিক জীবন সেই সম্পর্কে কিছু জানিয়ে দিতে চাই আপনাদের। তারেক রহমান 1988 সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন, এবং এরপরে কিন্তু 2001 সালে সাধারণ নির্বাচনের সময় তিনি বিএনপির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এবং সারা দেশে তৃণমূল পর্যায়ে কিন্তু তৃণমূলকে তিনি সংগঠিত করেন এবং ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত হন, এবং তখন তার তৃণমূল সম্মেলন কর্মসূচি দলের মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। 2009 সালে বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, এবং 8 ফেব্রুয়ারি 2018-তে যখন বেগম খালেদা জিয়া কারাবন্দী হন, তখন কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। তখন থেকে কিন্তু তিনি দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দেশের বাইরে থেকেও তিনি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু অনলাইনের মধ্যে যুক্ত থেকেছেন, বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। সেইভাবেই কিন্তু বিএনপি পরিচালিত হয়েছে। 2007 সালের 11 জানুয়ারি যখন রাজনৈতিক পথ পরিবর্তন অর্থাৎ 1/11 সময় কিন্তু তিনি গ্রেপ্তার হন, এবং বিভিন্নভাবে কিন্তু তিনি নির্যাতনের শিকার হন, এবং 2008 সালে প্যারোলে মুক্তি পেয়ে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু লন্ডনে যান। সেই তখন থেকে কিন্তু দীর্ঘ 17 বছর তিনি সেখানেই ছিলেন। সেখান থেকেই তিনি দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান কিন্তু যখন পতিত সরকার ছিল, শেখ হাসিনার সরকার, যখন তার দল বিএনপি এবং তার উপরে জুলুম নির্যাতন মামলা হামলা হয়েছে, তখন কিন্তু আসলে তিনি বিদেশ থেকেও কিন্তু দলকে নেতৃত্ব দিয়ে গেছেন, এবং মানুষের দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে নানা রকমের দিক নির্দেশনা দিয়ে গেছেন। এবং তখনই কিন্তু তিনি কিন্তু নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য, সংস্কার কাজকে এগিয়ে নেওয়ার জন্য 31 দফা ঘোষণা করেন, যেটি ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই 31 দফা বাণী কিন্তু তিনি বর্তমান সময়ে কিন্তু সেটি বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলছেন, বিভিন্ন জায়গায় তাদের প্রচারণায় বলছেন, এবং সাধারণ মানুষ কিন্তু এটিকে সহজভাবে নিয়েছে এবং পজিটিভভাবে কিন্তু নিয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তারাও কিন্তু এই 31 দফার অনেকগুলোকে তারা কিন্তু এই পজিটিভভাবে নিয়েছেন, যে এটি আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই দরকার। এই সংস্কার যেহেতু নতুন বাংলাদেশে একটি নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে, এবং তারেক রহমান সে কথা কিন্তু তার বক্তব্যও বলেছেন যে তিনি নতুন বাংলাদেশ চান, যে বাংলাদেশে কোনো রকমের ভেদাভেদ থাকবে না। সবাইকে তিনি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, কোনো রকমের উস্কানিতে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান তিনি জানিয়েছেন। আমরা যদি 31 দফার বিষয়গুলো যদি একটু আপনাদের জানিয়ে দিতে চাই, যে একটি
সংবিধান সংস্কার কমিশন গঠন করে অগণতান্ত্রিক এবং বিতর্কিত সংশোধনীগুলো কিন্তু বাতিল করা হবে বলে এই বিষয়টি কিন্তু ৩১ দফার মধ্যে ছিল এবং এটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু স্বাগত জানিয়েছে এবং সংবিধানে গণভোটের ব্যবস্থা করার কথাও কিন্তু ৩১ দফার মধ্যে আছে। এছাড়া নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার ক্ষমতার ভারসাম্য বজায় রাখার কথাও কিন্তু বলা হয়েছে। কোনো ব্যক্তি টানা ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটি কিন্তু আপামর জনসাধারণ যেমন অ্যাপ্রিসিয়েট করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু এটি বলা হয়েছে, সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারাও কিন্তু এই বিষয়টির উপর জোর দিয়েছেন। এছাড়া বর্তমান সংসদীয় ব্যবস্থা এর পাশাপাশি কিন্তু বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদে একটি উচ্চকক্ষ গঠন করা হবে বলে বলেছেন। অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই বিষয়ে বলেছেন যে নতুন বাংলাদেশে সংস্কারের যে নীতিমালাগুলো, সংস্কারের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এটি কিন্তু তাদের মধ্যে একটি। এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলে এটিও কিন্তু ৩১ দফার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাসটি আস্তে আস্তে এই মুহূর্তে এগিয়ে আসছে। সামনে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন, তারা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছেন। পেছনে তার গাড়ি ভর আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আসলে এত মানুষ আসলে আজকে জড়ো হয়েছেন যে আসলে এত ভিড় ঠেলে এগিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। তিনি বাসা থেকে বের হয়ে প্রথমে যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, সেখানে মাজার জিয়ারত করে যাবেন স্মৃতিসৌধে, সেখানে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এখানেও কিন্তু এখানে আমরা যেমন হাজার হাজার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য। ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা সেখানেও নেওয়া হয়েছে। সকাল 10টা দিয়ে কিন্তু সেখানের ভেতর থেকে এবং গেট থেকে কিন্তু সাধারণ মানুষ এবং যারা নেতা কমিশন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তার নিরাপত্তার জন্য। বিশেষ করে তার নিরাপত্তা এখন একটি বড় কনসার্ন, যার কারণে আমরা র্যাব বলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা তাকে দেওয়া হয়েছে। গতকাল দেশে আসার পর থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা তিনি পাচ্ছিলেন, আজকেও কিন্তু আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেহেতু ব্যাপক মানুষের সমাগম হয়েছে এবং যার কারণে ব্যাপকভাবে নিরাপত্তা তাকে দেওয়া হচ্ছে, যাতে তিনি নিরাপদে আজকে যে কর্মসূচি রয়েছে সেটি সফল করতে পারেন। আমরা যেটি বলছিলাম যে ৩১ দফার মধ্যে কিন্তু মেধা এবং যোগ্যতাকে গুরুত্ব দিয়ে সিভিল সার্ভিস এবং পুলিশ বাহিনী সহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের যে সংস্কার সেটি কিন্তু বলা হয়েছে। এছাড়া বিভাজনের রাজনীতির বদলে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রেইনবো নেশন গঠন করা হবে, সে কথা কত উল্লেখ করা হয়েছে ৩১ দফায়। বর্তমানে যে নির্বাচনী প্রচারণা চলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।